আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। চট্টগ্রাম বন্দর ঘিরে সরকারি রাজস্ব আয় আরও বেড়েছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে প্রায় 11.5 কোটি টন পণ্য। আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের শুল্কায়িত মূল্য ছাড়িয়েছে 11 লাখ কোটি টাকা। পণ্য পরিবহন ও শুল্কায়ন থেকে সরকারি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে। বাংলাদেশের আমদানি রপ্তানির প্রধান মাধ্যম চট্টগ্রাম বন্দর। বন্দর দিয়ে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমসে। এনবিআরের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 10,75 লাখ টন আমদানি পণ্য খালাস হয়েছে। এসব পণ্যের শুল্কায়িত মূল্য ছিল প্রায় 5,85,000 কোটি টাকা। আর এর আগের 2024-25 অর্থ বছরে 10,16 লাখ টন আমদানি পণ্য খালাস হয়েছিল। তখন শুল্কায়িত মূল্য ছিল 7,31,000 কোটি টাকা এবং রাজস্ব আদায় হয়েছিল 78,397 কোটি টাকা। সে হিসেবে এখন এক বছরে আমদানি পণ্য পরিবহন বেড়েছে প্রায় 6% এবং রাজস্ব আদায় বেড়েছে প্রায় 10%। বিদায়ী অর্থ বছরে বন্দর দিয়ে 49 লাখ টন রপ্তানি পণ্য পরিবহন হয়েছে। দেশের উদীয়মান উদ্যোক্তা, উদ্ভাবক এবং পরিবর্তনের অগ্রদূতদের মেধা বিকাশে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল ক্রিয়া ভেঞ্চার এর 4র্থ আসর। ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে এবং আকিজ রিসোর্সের পৃষ্ঠপোষকতায় দেশের 62 জেলার তরুণরা এই প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, টেকসই উন্নয়নের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। মানিক শিকদার রিপোর্ট। শুধু টাকা নয়, আসল পুঁজি হলো অভিনব ভাবনা আর তা বাস্তবায়নের অদম্য সাহস। সেই সাহসের উপর ভর করেই তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের এক সুতায় বাঁধল ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব। 3 বছরে 152 জনমান। রাজধানীর হলিডে ইন হোটেলে বসেছিল আকিজ রিসোর্স প্রেজেন্টস ক্রিয়া ভেঞ্চার এর 4র্থ আসরের গ্র্যান্ড ফিনালে। সেরা উদ্ভাবকদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ের পুরস্কার। শহরের যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোকে আমরা প্রসেস করে এমন একটা সার বানাবো। আমরা এখনো সবাই স্টুডেন্ট বা ট্রাই করছি এন্ড উই হ্যাভ আওয়ার অ্যাডভাইজার্স, সো ওনাদের সাথে কাজ করব একসাথে। চূড়ান্ত লড়াইয়ের দিনে বসেছিল অভিজ্ঞতার এক অনন্য পাঠশালা, যেখানে বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা ও কর্পোরেট বিশেষজ্ঞরা তরুণদের মুখোমুখি হন। কর্মক্ষম লোকের সংখ্যা 60%, অথচ আমরা এইটাকে কাজে লাগাতে পারছি না। How much economic activity there is on 1 kilometer of road? আমার এই বয়সে দুইটা আইডিয়া ছিল, একটা ছিল সিনেপ্লেক্স আর একটা ছিল হলো মিনা বাজার। এই জনসংখ্যাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ। সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা উদ্যোগ নিচ্ছি। ইউনেস্কোর প্রতিনিধি তরুণদের এই মেধার ভূয়সী প্রশংসা করেন। নীতি নির্ধারণী কাঠামোতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে তরুণদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এখনও বেশ কঠিন একটি চ্যালেঞ্জ। তবে তাদের এই চমৎকার সব আইডিয়া প্রমাণ করে তারা কতটা সম্ভাবনাময়। ইউনেস্কো বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও তরুণদের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং তাদের নিয়ে প্রচুর কাজ করছে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল 21 টেলিভিশন। সবাইকে মিলে একসাথে একটা সুন্দর এবং সুষ্ঠু বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভরা মৌসুমে চাঁদপুরে আড়তগুলোতে ইলিশের সংকট, দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বৈরী আবহাওয়ার কারণে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, তবে নদীতে স্রোত সৃষ্টি হলে ধরা পড়বে বলে জানায় মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। চলছে বর্ষাকাল, ইলিশের ভরা মৌসুম। জেলেদের জালে ধরা পড়ার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশ, অথচ বৈরী আবহাওয়ায় জেলেদের জালে নেই পর্যাপ্ত ইলিশ। আড়ত ব্যবসায়ীরা জানান, সাগরে 65 দিন থাকার পর উপকূলীয় অঞ্চল থেকে শিপিং বোটে করে প্রচুর ইলিশ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আসত। আমদানি হতো 200 থেকে 300 মণ ইলিশ, কিন্তু এবার একটি বোটও এখনো ফেরেনি। বর্তমানে এই আড়তে আমদানি হচ্ছে 40 থেকে 50 মণ ইলিশ। প্রতি বছরই অপেক্ষায় থাকি যে যখন আমাদের বড় মৌসুম আসলে আমাদের বিগত সময় যে লোকসানটা আছে সেই লোকসানটা আমরা রিকভারি করব, কিন্তু আমাদের বড় মৌসুমে আমরা লোকসান বলতেছি। এক এক ট্রলারে 10 মণ বড় বড় মাছ পায়,
পাইতে যে এই মাছ চাঁদপুরের তেলের দাম বেশি হওয়াতে এদের খরচটা পোষায় না। এখন সিজন হিসাবে তো মাছের দাম আরো কম থাকার কথা, এই অনুপাতে কম নাই। এদিকে পাইকারি বাজারে ইলিশের দাম ঊর্ধ্বগতি দেখে হতাশার কথা জানান দূর দূরান্ত থেকে আসা ক্রেতা। আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আসলে একটু নাগালের বাইরেই আছে, দামটা একটু বেশি। আমাদের মধ্যবিত্তরা আসলে এটা একটা ইলিশের স্বপ্ন, এটা যে আমাদের মধ্যে আর আদৌ ভবিষ্যতে বাস্তবে রূপ নিবে কিনা এটা আসলে যায় না। মৎস্য বিভাগ জানায় নদীর স্রোত সৃষ্টি হলে ইলিশ ধরা পড়বে। পর্যাপ্ত বৃষ্টি ইলিশের প্রাচুর্যতার অন্যতম কারণ। বৃষ্টি হলে নদীর নাব্যতা এমনিই বাড়বে। সার্বিক কার্যক্রমগুলা ঠিক মতো চললে ইলিশের প্রাচুর্যতা আশা করি বাড়বে। বর্তমানে পাইকারি বাজারে 1100 থেকে 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা, আর 500 থেকে 700 গ্রামের ইলিশের দাম 1800 থেকে 2200 টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি। কোথাও ফসলি জমি তলিয়ে গেছে, কোথাও জলাবদ্ধতায় স্থবির জনজীবন, দুর্ভোগে হাজার হাজার মানুষ। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হোসাইনের রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা ও জলাবদ্ধতা। গাইবান্ধায় করতোয়া নদীর পানি বেড়ে বিপদসীমার 153 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় পাট, ইক্ষু, বাদাম সহ বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। একই সঙ্গে বেড়েছে নদী ভাঙন। চরের ঘাসের জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকটেও পড়েছেন নদী পাড়ের মানুষ। যদি এইভাবে আরো বৃদ্ধি পাইলে আমাদের এলাকায় যে জনবসতি বহুল এলাকা, এই এলাকায় অনেক প্লাবিত হয়ে নদী ভাঙ্গনে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় 400-500 ঘর আছে, সেগুলো বিলীন হয়ে যাবে। পার্শ্ববর্তী একটা গুচ্ছ গ্রাম আছে, সেটাও বিলীন হয়ে যাবে। যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শেডে হাঁটু সমান পানিতে ভিজছে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হয়। পার্বত্য জেলা বান্দরবনেও বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নত হয়নি। প্রধান সড়কে এখনো পানি থাকায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। পরিস্থিতির কারণে আগামী 15 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে রাঙামাটি নিম্নাঞ্চলও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 3500-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ধীর হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ সময় লাগছে নদী পার হতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। অন্যদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরে জলাবদ্ধতার কারণে এক বৃদ্ধার মরদেহ দাফন করতে গলাসন পানি পেরিয়ে কবরস্থানে যেতে হয়েছে স্বজনদের। সেই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের সবশেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকেই সূচক 813 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 68,557 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 144 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,175 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 35 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,469 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,996 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 40 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 827 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,569 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,621 পয়েন্টে। এবার মুদ্রা বাজারের খবর। কলমানি সুদ হার এখনও 9.5% বেশি। 12 জুলাই ওভারনাইট বা একদিন মেয়াদি কলমানি রেট 9.56%। অপরিবর্তিত আছে রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 7.5% অপরিবর্তিত রয়েছে।
দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। এই অর্থের সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে। ট্রেজারি বিল সাধারণত 91 দিন, 182 দিন, 364 দিন মেয়াদী হয়। অন্যদিকে ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী হয়, যেমন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর। আজ 12 জুলাই 3 ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 5,000 কোটি টাকা, 182 দিন মেয়াদের 3,500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদী বিলের আকার 2,500 কোটি টাকা। বিলের মেয়াদ যত বেশি হবে সুদও তুলনামূলক বেশি পাওয়া যাবে। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী 14 জুলাই 5 বছর মেয়াদে ট্রেজারি বন্ডের নিলাম হবে। মোট 3,000 কোটি টাকা। প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে। ততক্ষণ সাথেই থাকুন।